আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের চারু পাঠের দ্বিতীয় যে গদ্য রয়েছে মিনু। তো চলো বন্ধুরা, আজকের এই গল্পটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের গল্পে। মিনু লিখেছেন বনফুল। তো এখানে আমরা একটি মা মরা মেয়ে মিনু সম্পর্কে জানতে পারবো। তার বাবা মা দুজনেই মারা গিয়েছে এবং সে তার প্রতিবন্ধকতার কারণে তার যে যে সমস্যা বা যেভাবে তার জীবন চলছে সেটি সম্পর্কে জানতে পারবো। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র দ্বিতীয় গদ্য মিনু, পৃষ্ঠা নাম্বার 7 থেকে 13 অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব কিছু শব্দার্থের মধ্যে দিয়ে। পেট ভাতায়, পেটে ভাতে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। কালা, বধির, কানে কম শোনে এমন। ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এ 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু। অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা, সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। গ্রহ, সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। সই, সখীর কথ্যরূপ, বান্ধবী বা সহচরী। আকাশবাসী, কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি, প্রত্যহ যাতায়াতকারী। উনুন, চুলা, মিটসেফ, রান্নাঘরে খাদ্য রাখা তাক বিশিষ্ট বাক্স। খিড়কি, বাড়ির পিছনে ছোট দরজা। রোমাঞ্চিত, পুলকিত, আনন্দিত। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। তো মিনু সইকে, এখানে রয়েছে চাঁদ, সূর্য, মঙ্গল গ্রহ, শুকতারা। তো এখানে উত্তরটি হবে ঘ, শুকতারা। মিনুর সই হচ্ছে শুকতারা। এরপরে 2 নাম্বার, মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে। এখানে দূর বিদেশ বলতে কোনটির কথা বলা হয়েছে? এখানে গ্রহ, আমেরিকা, নাকি পরপার, নাকি আকাশ? এখানে আমরা প্রথমে জানতে পেরেছি যে মিনুর বাবা অনেক আগে মারা গিয়েছে, তবে সে জানে তার বাবা অনেক দূর বিদেশে আছে। দূর বিদেশ বলছে, এখানে পরপারের কথা বলেছে। তো উত্তর হবে গ। এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচন্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরে অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে তার মন কেঁদে ওঠে মা মা বলে। মায়ের কাছে ফিরে যাওয়ার আশা থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের মিনু গল্পে যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো ক, আত্মীয়র অনাদর অবহেলা। খ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ। গ, প্রকৃতির প্রতি আকর্ষণ। ঘ, শারীরিক অক্ষমতা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফটিক তার মাকে অনেক ভালোবাসতো। তার মায়ের প্রতি তার যে ভালোবাসা সেটিকে মমত্ববোধ সেটি ফুটে উঠেছে। তো উত্তর হবে খ, প্রিয়জনের প্রতি মমত্ববোধ। এরপরে 4 নাম্বার, উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য। স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। তো এই তিনটির কোনগুলো হবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, এটি এখানে হবে না, কারণ এটির সাথে এখানে কোনো সম্পর্ক নেই। তাহলে বাকি দুটো হবে, প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে। তো উত্তর হবে গ, 2 আর 3। তো এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন, বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমা যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাশাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতি কোনো কিছুর সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময় বা তার কোথায়? তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত, প্রকৃতিতে নয়। নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমা বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। তো বন্ধুরা, আমরা আগে একটু প্রশ্নগুলো দেখে নেই। 1 নাম্বার, মিনু কার বাড়িতে থাকতো? ক, তারপর খ, ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? গ, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। ঘ, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। তো চলো বন্ধুরা, এখন আমরা একটু উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর ক এর উত্তর, মিনু দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো।
ক্ষয়ের উত্তর। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে মানুষের সেই বিশেষ ক্ষমতাকে বোঝানো হয় যা দিয়ে সে চোখ, কান, নাক, জিভ ও ত্বক এই 5টি ইন্দ্রিয়ের বাইরেও অনেক কিছু বুঝতে ও অনুভব করতে পারে। মিনু বোবা ও বধির হওয়ায় সাধারণ মানুষের মতো কথা বলতে বা শুনতে পায় না, কিন্তু তার মধ্যে এমন একটি বিশেষ অনুভূতি শক্তি আছে যা দিয়ে সে অন্যের ঠোঁট নড়া ও মুখের ভাব দেখে সবকিছু বলতে পারে। মিনুর এই বিশেষ ক্ষমতাকে ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে। এরপরে গ নাম্বার প্রশ্নের উত্তর। শারীরিক অক্ষমতা এবং মানসিক অবস্থার বিচারে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। মিনু গল্পের মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ে, বাবা মা না থাকায় দূর সম্পর্কের আত্মীয়র বাসায় থাকে। সে বাড়ির সকল কাজ মনোযোগ দিয়ে করে। তার কোনো সঙ্গী না থাকায় প্রকৃতির সঙ্গে গড়ে উঠেছে সখ্য। যে স্বপ্ন দেখে তার বাবা একদিন ফিরে আসবে, আর এই স্বপ্নই তাকে সকল প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। উদ্দীপকের বন্যা যে বাসায় কাজ করে সেই বাসায় সে সদস্যের মতোই হয়ে উঠেছে। সে স্কুলে পড়ে, নিজের জীবন ও কাজ নিয়ে তার ব্যস্ততা। পারিবারিকভাবেও সে সবার সাথে মিশে গিয়েছে, কিন্তু মিনু তা পারেনি। কাজ আর আত্মভাবনায় ডুবে থাকে মিনু। বন্যার তেমন দুঃখ না থাকলেও মিনুর মধ্যে বাবার জন্য প্রতীক্ষায় কষ্ট লক্ষ্য করা যায়, তাই দুজনের মধ্যে অবস্থানগত বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপরে ঘ নাম্বার প্রশ্নের উত্তর। বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করলেও মিনু শিক্ষা লাভ করেছে প্রকৃতি থেকে। মিনু গল্পে মিনু একই সাথে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং পিতামাতা হারা এতিম। সাধারণ মানুষের ভালোবাসা না পাওয়ার প্রকৃতিকে সে আপন করে নিয়েছে। ভোরবেলার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। ভোরের শুকতারাকে সে নিজের সই বানিয়েছে, কেননা এত ভোরে সেই তাকে সঙ্গ দেয়। প্রকৃতি থেকে সে প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। অন্যদিকে উদ্দীপকের বন্যা বাড়ির কাজ করলেও সে পেয়েছে গৃহকর্তার ভালোবাসা। সে স্কুলে গিয়ে শিক্ষা লাভের সুযোগ পায়, পরিবারের সদস্যদের মতোই জীবন অতিবাহিত করে, তাই তাকে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন পড়ে না। অর্থাৎ বন্যা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ পেলেও মিনুর ক্ষেত্রে তা সম্ভব নয়। সে বিরূপ সমাজে বসবাস করে, মানুষের সহানুভূতি পাচ্ছে না, আর তাই পাঠশালারূপ প্রকৃতি থেকে মিনু শিক্ষা লাভ করেছে। প্রকৃতি তার নিয়মের মাধ্যমে মিনুকে শিক্ষা দিয়ে চলেছে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে নীল নদ আর পিরামিডের দেশে, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।